হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকর। যেমনটা তোমরা জানো যে আমাদের এই চ্যানেলে নিট 2026-এর জন্য এবং যারা যারা ক্লাস 12 অ্যাপিয়ার করছো বোর্ড, যারা যারা ক্লাস 12-এ আছো, যারা এই বছর বোর্ডে অ্যাপিয়ার করছো, তাদের জন্য ফ্রি অফ কস্টে, এবং নিট 2026-এ যারা অ্যাপিয়ার করছো তাদের জন্য ফ্রি অফ কস্টে এই চ্যানেলে বায়োলজি পড়ানো হয়। যেমনটা তোমরা জানো আমাদের এই চ্যানেলে বায়োটেকনোলজির ফার্স্ট চ্যাপ্টার বায়োটেকনোলজি প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস বলে যে চ্যাপ্টারটা আছে সেটা আমাদের কন্টিনিউ চলছিল। আজকে সেই চ্যাপ্টারের আমাদের সেটা সেকেন্ড লেকচার। আজকে আমরা পড়বো এই চ্যাপ্টারে কি রেস্ট্রিকশন এনজাইম। তো আজকের আমাদের মেইন পড়ার বিষয় হচ্ছে কি রেস্ট্রিকশন এনজাইম। কি রেস্ট্রিকশন এনজাইম। আর মনে রাখবা এই রেস্ট্রিকশন এনজাইমটাই, এই রেস্ট্রিকশন এনজাইমস হচ্ছে এই চ্যাপ্টারের মেইন ভিত। রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে এই চ্যাপ্টারের মেইন ভিত, যার উপরে বেস করে আমাদের পুরো চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে। ঠিক, তো প্রথমে আমরা পড়ে নেব ডিসকাভারির উপরে বেস করে রেস্ট্রিকশন এনজাইমটা কি করে ডিসকাভারি, কি করে আবিষ্কার হয়েছিল। দেখো, একটা ব্যাকটেরিয়া হয়, ভালো করে বোঝো, ধীরে সুস্থ, কোনো তাড়াহুড়ো নেই। একটা ব্যাকটেরিয়া ছিল যাকে বলে ইকোলাই। ধরো আমি বললাম এটা একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার নাম কি ইকোলাই, বা তোমরা জানো ইস্টেরিয়া কোলাই। এই ব্যাকটেরিয়ার মধ্যে এর নিজস্ব কি আছে, একটা জিনোম আছে। তাহলে এটাকে আমি কি বলবো, ইকোলাইয়ের জিনোম বলবো। কি বলবো এটাকে আমি, ইকোলাইয়ের কি বলবো, জিনোম। জিনোম মানে কি, যেখানে জিন আছে, মানে নিউক্লিয়াসের কথা আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি। তাহলে এটা একটা ইকোলাই, যেটা কি একটা ব্যাকটেরিয়া। ইকোলাই কি একটা ব্যাকটেরিয়া, আর এটা কি ইকোলাইয়ের নিজস্ব জিনোম। এতটা ক্লিয়ার হয়ে গেছে। এইবার যখন এই ইকোলাইয়ের উপরে কোনো একটা ভাইরাস অ্যাটাক করবে, যখন এই ইকোলাইয়ের উপরে কোনো একটা ভাইরাস কি করবে, অ্যাটাক করবে, এটা কি, এটা বানালাম আমি একটা ভাইরাস। এটা কি একটা ভাইরাস। যে ভাইরাস কোনো ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, যে ভাইরাস কোনো ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, সে ভাইরাসকে বলা হয় ব্যাকটেরিওফেজ। কি বলা হয় ওকে, ব্যাকটেরিওফেজ। কি বলা হয় ওকে, ব্যাকটেরিওফেজ। তাহলে এটা হচ্ছে একটা ভাইরাস, এটা হচ্ছে একটা ভাইরাস, এটা হচ্ছে ভাইরাসের কি, এটা হচ্ছে ভাইরাসের জিনোম। এটা আমি কি বানালাম, এটা আমি কি বানালাম, ভাইরাল জিনোম বানালাম। কি বানালাম, ভাইরাল জিনোম। ভাইরাল মানে তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কথা বলছি না আমি, ভাইরাসের জিনোমকে কি বলে, ভাইরাল জিনোম বলে। তাহলে এটা একটা ভাইরাস যেটা একটা ইকোলাইয়ের মধ্যে অ্যাটাক করলো। আমি রিপিট করছি যে এটা ছিল একটা ইকোলাই ব্যাকটেরিয়া, আর এটা ছিল ইকোলাইয়ের জিনোম মানে নিউক্লিয়াসটা, ইকোলাইয়ের জিনোম বা নিউক্লিয়াস। এর উপরে অ্যাটাক করলো একটা ভাইরাস, এর উপরে অ্যাটাক করলো একটা ভাইরাস। যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে তখন তার নাম হয় ব্যাকটেরিওফেজ। কি নাম হয়, ব্যাকটেরিওফেজ। আর এই ভাইরাসের এই যে পার্টটা, এটা হচ্ছে কি ভাইরাসের নিজস্ব জিনোম, যাকে আমরা কি বলছি, ভাইরাল জিনোম। যখনই একটা ব্যাকটেরিয়া, যখনই একটা ভাইরাস একটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে, তখন সে কি করবে, প্রথমে যেমন ধরুন আমি একটা গল্পের মাধ্যমে বোঝাচ্ছি। তো আমরা জানি এইচআইভি ভাইরাস কি, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। ওর জিনোম কি হয়, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ মানে এসএসআরএনএ। যখনই কোনো এইচআইভি ভাইরাস কোনো একটা বডির মধ্যে এন্টার করবে, তখন কি করবে, যে অর্গানিজমে এন্টার করে সেখানে প্রথমে ও আরএনএ থেকে ডিএনএ তে কনভার্ট হয়ে যাবে। কি হয়ে যাবে, আরএনএ থেকে ডিএনএ তে কনভার্ট হয়ে যাবে। এই প্রসেসটাকে কি বলে, রিভার্স ট্রান্সক্রিপশন বলে। আমরা জানি যে ডিএনএ থেকে আরএনএ হয় ট্রান্সক্রিপশনের মাধ্যমে, ডিএনএ থেকে আরএনএ হয় ট্রান্সক্রিপশনের মাধ্যমে। কিন্তু যখনই ভাইরাসের আরএনএ হিউম্যান বডিতে প্রবেশ করবে, সে আরএনএ থেকে ডিএনএ হয়ে যাবে, মানে উল্টো হচ্ছে, একে বলে কি রিভার্স ট্রান্সক্রিপশন। তো যখনই কোনো ভাইরাস অ্যাটাক করে, ভাইরাস অ্যাটাক করার পরে প্রথম কাজ কি করে, ওর নিজস্ব যেটা আরএনএ আছে তাকে ডিএনএ তে কনভার্ট করে দেয় হিউম্যান বডির মধ্যে। এবার ওই ডিএনএ টা আমাদের নিজস্ব ডিএনএ কে কি করবে, হাইজ্যাক করে নেবে বলতে পারো। হাইজ্যাক বোঝো না, যে হাইজ্যাক মানে অ্যারেস্ট করে নেওয়া। আমাদের নিজস্ব ডিএনএ কে অ্যারেস্ট করে দিয়ে নিজের পোর্টফোলিও প্রকাশ করবে। এইভাবে আমরা কি হয়, কোনো একটা রোগের দ্বারা আক্রান্ত হয় ভাইরাসের দ্বারা। ঠিক তেমনই এখানে যখনই ভাইরাসটা অ্যাটাক করবে ব্যাকটেরিয়ার উপরে, এই ভাইরাল জিনোমটা কি করবে, এই ব্যাকটেরিয়ার মধ্যে চলে আসবে, এই ব্যাকটেরিয়ার মধ্যে চলে আসবে। সেই সময় এই ইকোলাই দুটো এনজাইমকে রিলিজ করবে। সেই সময় এই ইকোলাই দুটো এনজাইমকে রিলিজ করবে। প্রথম এনজাইম হচ্ছে মিথাইলেজ। প্রথম এনজাইম হচ্ছে কি, মিথাইলেজ। আর এই মিথাইলেজ এমন একটা এনজাইম যেটা ইকোলাই প্রথমে রিলিজ করবে যখনই একটা ভাইরাস অ্যাটাক করবে ইকোলাইয়ের উপরে। আর যখনই ভাইরাস অ্যাটাক করার পরে নিজস্ব আরএনএ বা ডিএনএ কে যখন পাঠিয়ে দিবে ব্যাকটেরিয়ার মধ্যে, তখন ইকোলাই প্রথম বানাবে মিথাইলেজ। মিথাইলেজ হচ্ছে একটা এনজাইম, মিথাইলেজ হচ্ছে একটা এনজাইম যেটা ইকোলাই প্রথমে বানাচ্ছে। ও কি করবে, মিথাইলেজ কি করবে, অ্যাড মিথাইল গ্রুপ। ডু ইউ নো মিথাইল গ্রুপ,
CH3 গ্রুপ। কি বলে ওকে? CH3 গ্রুপ। CH3 গ্রুপকে কি বলে? মিথাইল গ্রুপ বলে। তো কি বললাম, মিথাইলেজ এনজাইম কি করবে, একটা মিথাইল গ্রুপকে ইকোলাইয়ের যেটা নিজস্ব জিনোম আছে, অ্যাড মিথাইল গ্রুপ কোথায়? টু ইকোলাই ওন নিজের জিনোমের সাথে ইকোলাই মিথাইল গ্রুপকে অ্যাড করবে। তাহলে ইকোলাই সবার প্রথমে কি করবে? মিথাইলেজ এনজাইম ছাড়বে। সে মিথাইলেজ এনজাইম কি করবে? একটা মিথাইল গ্রুপকে নিয়ে নিজের জিনোমের সাথে অ্যাটাচ করে দেবে। যেমন তোমরা দেখেছো হয়তো মহাভারতে যে কর্ণ যে ছিল, কর্ণর গায়ে কি ছিল? একটা কবচ কুণ্ডলী ছিল না? কর্ণর গায়ের মধ্যে কি ছিল? একটা, যখনই কোনো তীর আসতো কবচ কুণ্ডলী খুলে যেত ওকে প্রোটেকশন করার জন্য। ঠিক তেমনি ইকোলাই এই মিথাইলেজ এনজাইমের মাধ্যমে মিথাইল গ্রুপকে নিজের জিনোমের সাথে লাগিয়ে দিচ্ছে, যাতে করে ভাইরাসের কোনো জিনে একে অ্যাটাক করতে না পারে। প্রথম। সেকেন্ড কি কাজ করবে? আরেকটা এনজাইম রিলিজ করবে, যাকে আমরা বলতাম কি? রেস্ট্রিকশন এনজাইমস। কি বলতাম? রেস্ট্রিকশন এনজাইমস। আর এই রেস্ট্রিকশন এনজাইমটা কি করবে? এই যে ভাইরাল জিনোম আছে একে কেটে কেটে টুকরো টুকরোতে ভেঙে দেবে। একে কি করবে? ছোট ছোট টুকরো ফ্র্যাগমেন্টে ভেঙে দেবে। তাহলে ভাইরাসের যদি জিনোমটাই ভেঙে গেল, কার জন্য কেটে দিল জিনোমটাকে? কে কাটলো? রেস্ট্রিকশন এনজাইম কি করলো? যে ভাইরাসের যে জিনোমটা ইকোলাইয়ের মধ্যে এন্টার করেছিল ওকে কেটে দিল। এবার স্যার কি করে রেস্ট্রিকশন এনজাইমটা বুঝবে যে এটা ভাইরাসের জিনোম, এটা ইকোলাইয়ের জিনোম? ও তো ইকোলাইয়েরটাকেও কেটে দিতে পারে, কাটতে পারবে না। কারণ কি? কারণ ইকোলাইয়ের সাথে মিথাইল গ্রুপ অ্যাড হয়ে আছে। তার মানে ইকোলাই এতটাই বুদ্ধিমান, প্রথমে মিথাইল গ্রুপকে রিলিজ করলো, যে মিথাইল গ্রুপকে দিয়ে কি করলো? নিজের জিনোমগুলোকে প্রোটেক্ট করে নিল। তারপরে ছাড়লো অস্ত্রটা কি? রেস্ট্রিকশন এনজাইম আসলো যেখানে যেখানে ওই কভারটা নেই, মানে মিথাইল নেই, সেখানে ওকে কেটে কেটে টুকরোতে ভেঙে দিল। তাহলে ভাইরাসের মধ্যে মিথাইল আর ছিল না, তাহলে ভাইরাসের জিনোমগুলো কি হলো? কেটে টুকরোতে ভেঙে গেল। তাহলে কি আর ভাইরাসটাকে অ্যাটাক করতে পারবে? অ্যাটাক করতে পারবে না। তার মানে এইখান থেকে সায়েন্টিস্টরা একটা কনসেপ্ট লাগালো যে ইকোলাই যেহেতু একটা ব্যাকটেরিয়া, আর তোমরা জানো ব্যাকটেরিয়া কার মেম্বার? প্রোক্যারিওটসের মেম্বার। তার মানে রেস্ট্রিকশন এনজাইম যেটা ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটসের মধ্যে আছে, সেটা অ্যাকচুয়ালি কি হিসেবে কাজ করছে? ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করছিল। কি হিসেবে কাজ করছিল? ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করছিল। কার মধ্যে? ব্যাকটেরিয়ার মধ্যে। এটাকেই নিয়ে পরে বায়োটেকনোলজিতে অ্যাপ্লাই করা হয়। কাকে? এই রেস্ট্রিকশন এনজাইমটাকেই পরে এই প্রোক্যারিওটস বা ব্যাকটেরিয়ার বডি থেকে তুলে নিয়ে বায়োটেকনোলজিতে ইউজ করা হয় ডিএনএ ফ্র্যাগমেন্টকে কাটার জন্য। ওই জন্যই রেস্ট্রিকশন এনজাইমকে, যেহেতু ডিএনএ ফ্র্যাগমেন্টকে কাটতে পারে, কাটে কে? কাঁচি আমরা বাংলাতে কি বলি? কাঁচি দিয়ে কাটছে। একে আমরা কি বলবো? মলিকিউলার। কি বলবো আমরা? মলিকিউলার সিজার্স বলবো। কি বলবো? মলিকিউলার সিজার্স বলবো। তাহলে মলিকিউলার সিজার্স কাকে বলছি আমরা? রেস্ট্রিকশন এনজাইমকে বলছি। কি বলছি আমরা? রেস্ট্রিকশন এনজাইমকে আমরা কি বলছি? মলিকিউলার সিজার। এই ছিল রেস্ট্রিকশন এনজাইমের ডিসকভারি, যেটা হয়েছিল 1963 তে। কত হয়েছিল? 1963 তে। এতটা ক্লিয়ার আছে? দাঁড়াও নেক্সট টপিকটা শুরু করি। দেখো নেক্সট, তাহলে রেস্ট্রিকশন এনজাইম কি? মলিকিউলার সিজার, যেটা ডিএনএ কে কি করতে হেল্প করে? ভেঙে টুকরো করতে বা ফ্র্যাগমেন্ট করতে হেল্প করে। ঠিক কি করে? ভেঙে টুকরো করতে বা ফ্র্যাগমেন্টকে হেল্প করে। দেখো রেস্ট্রিকশন এনজাইম, আবার আমরা বলি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে রেস্ট্রিকশন এনজাইমটা দুই রকমের হতে পারে। একটা এন্ডোনিউক্লিয়াসও হতে পারে, কোথাও এক্সোনিউক্লিয়াসও হতে পারে। তার মানে নিউক্লিয়াস কথার মানে কি? আগে সেটা বুঝি। আগে বুঝি নিউক্লিয়াস কথার মানে কি। যদি আমি প্রথমে নিউক্লিয়াসের কথা বলি, ভালো করে শোনো, যদি আমি প্রথমে নিউক্লিয়াসের কথা বলি, নিউক্লিয়াস হচ্ছে এমন কোন এনজাইম যে কি করবে? আরএনএ কে বা ডিএনএ এবং আরএনএ কে কি করবে? ডাইজেস্ট করে দিবে, মানে ভেঙে টুকরো করে দেবে। তাহলে যদি কোনো এনজাইম ডিএনএ বা আরএনএ কে ডাইজেস্ট করবে বা ভেঙে টুকরো করে দিবে, তখন থেকে আমরা কি বলি? নিউক্লিয়াস বলি। আমরা তখন তাকে নিউক্লিয়াস বলি। এবার নিউক্লিয়াসও টু টাইপসের হয়। একটাকে বলে এক্সোনিউক্লিয়াস। কি বলে? একটাকে এক্সো, একটাকে বলে এন্ডো। আমি বললাম নিউক্লিয়াস এনজাইম তাদেরকেই বলবো যারা ডিএনএ বা আরএনএ কে কি করবে? ভেঙে টুকরো মানে ফ্র্যাগমেন্টস করে দিবে। কি বানিয়ে দিবে? ডিএনএ আরএনএ এর ফ্র্যাগমেন্টস বানিয়ে দিবে, মানে ডাইজেস্ট করে দিবে ডিএনএ আরএনএ কে। তখন তাকে আমরা কি বলি? নিউক্লিয়াস বলি।
নিউক্লিয়াসকেও কি বলি আমরা এবার এক্সো বা এন্ডো বলি, নিউক্লিয়াসকে আমরা কি বলি এক্সো বা এন্ডো বলে থাকি। এবার তুমি ভালো করে দেখো, যদি যদি কোথাও ধরো নাও ডিএনএ সিকোয়েন্স এরকম আছে, কোথাও ধরো নাও ডিএনএ সিকোয়েন্স এরকম আছে যে সি 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 জি 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 এরকম আছে কোথাও, ঠিক আছে, এটা ধরো নাও এরকম হলো, তাহলে কমপ্লিমেন্টের কি হবে জি 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 সি সি সি। ঠিক, ধরে নাও কোথাও কোনো নিউক্লিয়াস একদম ইন্ড বরাবর কাটছে, এইরকম ভাবে কাটছে ইন্ড বরাবর, ধরো আমি বললাম এটা 3, এটা ধরো 5 প্রাইম, এটা 3 প্রাইম ডিএনএ এর, তাহলে এটা ডিএনএ 3 প্রাইম, এটা 5 প্রাইম, কারণ আমরা জানি ডিএনএ দুটো স্ট্র্যান্ড যেটা একে অপরের অ্যান্টি প্যারালাল হয়, তো যদি এটা 5 থেকে 3 হয় তাহলে পরেরটা কি হবে 3 থেকে 5 হবে, তাহলে এটা একটা স্ট্র্যান্ড ডিএনএ এটা একটা স্ট্র্যান্ড। যদি ডিএনএ স্ট্র্যান্ডের কোনো একটা নিউক্লিয়াস এনজাইম যদি ডিএনএ স্ট্র্যান্ডের একদম শেষের পার্টে মানে ইন্ড পার্টে কাটছে, তখন তাকে আমরা বলি এক্সো। কি এক্সো? তাহলে এক্সো নিউক্লিয়াস তাকে কাকে বলবো আমরা, যারা কোথায় কাটবে কাট, কি বলবো কাট ডিএনএ ফ্র্যাগমেন্ট, এরা কোথায় কাটবে কাট ডিএনএ ফ্র্যাগমেন্ট কোথায় কোথায় অ্যাট ইন্ড পোর্শন, কোথায় ইন্ড পোর্শনে কাটবে। আর এন্ডো মানে হচ্ছে কি, এন্ডো নিউক্লিয়াস তাদেরকেই বলবো আমরা, এন্ডো নিউক্লিয়াস কাদেরকেই বলবো আমরা, যারা যারা এই ডিএনএ এই মাঝ বরাবর কাট করবে, যারা এই ডিএনএ কি করবে এই মাঝ বরাবর কাট করবে, তখন থেকে আমরা কি বলবো এন্ডো নিউক্লিয়াস। তাহলে আমরা যে এই চ্যাপ্টারে পড়ি রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস, তার মানে হচ্ছে কি যেসব এনজাইম আমরা ইউজ করি ডিএনএ কে কাট করার জন্য, তারা কাটে কোথায় একদম ডিএনএ স্ট্র্যান্ডের মাঝ বরাবর। তাহলে এন্ডো নিউক্লিয়াস মানে কি কাট ডিএনএ, কি কাট ডিএনএ কাট ডিএনএ অ্যাট মিডল পোর্শন, কোথায় কাট ডিএনএ অ্যাট মিডল পোর্শন। তাহলে আমি রিপিট করছি, নিউক্লিয়াস মানে এমন এনজাইম যারা ডিএনএ বা আরএনএ কে ডাইজেস্ট করে দেয় বা এনজাইমকে ফ্র্যাগমেন্ট করে দেয়। এটা টু টাইপসের হয়, একটা এক্সো একটা এন্ডো। যদি ডিএনএ স্ট্র্যান্ডের এন্ড গুলোতে কাটে একদম, তখন তাকে আমি বলবো এক্সো নিউক্লিয়াস। আর যদি ডিএনএ স্ট্র্যান্ডের একদম মিডিলে কাটে, তখন থেকে আমরা কি বলবো এন্ডো নিউক্লিয়াস বলবো। এর এক্সাম্পল কি হতে পারে যে এক্সো নিউক্লিয়াসের যে এমন একটা রেস্ট্রিকশন এনজাইম, এমন একটা নিউক্লিয়াস এনজাইম বলুন যেটা এক্সো নিউক্লিয়াস, যতগুলো ডাইজেশনে এনজাইম গুলো ইউজ হয় না, যেমন পেপসিন, ঠিক, অ্যামাইলেজ, যতগুলো এনজাইম ডাইজেশনে ইউজ করা হয়, ডাইজেস্টিভ প্রসেসে যতগুলো এনজাইম কোথায় ইউজ করা হয় ডাইজেশন, যতগুলো এনজাইম ডাইজেশনে ইউজ করা হয় ততগুলো সবগুলো কি হয় এক্সো নিউক্লিয়াস। আর যেমন আমরা বলি যে রেস্ট্রিকশন এনজাইম, সেটা কি কোথায় কাট করে ডিএনএ কে মাঝ বরাবর কাট করে, তাহলে ওটা কি এন্ডো নিউক্লিয়াস। তাহলে রেস্ট্রিকশন এনজাইম কি হয় এন্ডো নিউক্লিয়াস হয়। এতটা ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, নেক্সট দেখো, এবার আমরা রেস্ট্রিকশন এনজাইমের সম্বন্ধে পড়বো। দেখো, প্রথম কথা, যখন আমরা রেস্ট্রিকশন এনজাইমের সম্বন্ধে পড়বো তখন সবার প্রথমে পড়বো এটা কি করে, এটাকে আমরা কি বলি মলিকিউলার সিজার্স বলি। আচ্ছা, মলিকুলার সিজার মানে কি, যে ডিএনএ মলিকিউলকে কাট করছে কাঁচির মতো, ওই জন্য মলিকুলার সিজার বলছি। আচ্ছা, যদি ভাবো যে এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড, এটা হচ্ছে 5 থেকে 3 প্রাইম, তাহলে এটা কি হবে 3 থেকে 5 প্রাইম, কারণ বারবার বলছি ডিএনএ দুটো স্ট্র্যান্ড অ্যান্টি প্যারালাল হয়। প্যারালাল অ্যান্টি মানে কি অপোজিট, এটা যদি 5 থেকে 3 হয় তাহলে এটা হবে 3 থেকে 5 হবে, ঠিক আছে। আচ্ছা, যখনই আমরা রেস্ট্রিকশন এনজাইমের কথা বলবো, ও কি করবে এই যে পার্টিকুলার বন্ড গুলো থাকে না, ধরো আমি বললাম এখানে অ্যাডেনিন আছে, ধরুন আমি বললাম অ্যাডেনিন আছে, তাহলে এখানে কে থাকবে তোমরা জানো, এখানে কে থাকবে তাহলে থাইমিন থাকবে, যাদের মাঝখানে দুটো ডাবল বন্ড থাকবে, মানে দুটো সিঙ্গেল হাইড্রোজেন বন্ড থাকবে। ধরো এখানে গুয়ানিন আছে, তাহলে এখানে কে থাকবে সাইটোসিন থাকবে। ধরো এখানে সাইটোসিন আছে, তাহলে এখানে কে থাকবে কমপ্লিমেন্টারি গুয়ানিন। ধরো এখানে থাইমিন আছে, তাহলে এখানে কে থাকবে অ্যাডেনিন থাকবে। আচ্ছা, এবার আপনি ভালো করে দেখো, অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে ডাবল বন্ড থাকে, বাট গুয়ানিন সাইটোসিনের মধ্যে ট্রিপল বন্ড, মানে 3টা হাইড্রোজেন করে বন্ড থাকে। এখান থেকে জিনিসটা বোঝা গেল অ্যাডেনিন থাইমিনের মধ্যে দুটো করে হাইড্রোজেন বন্ড থাকে, এগুলো কি সব হাইড্রোজেন বন্ড, এগুলো কি বললাম সব হাইড্রোজেন বন্ড। আর গুয়ানিন সাইটোসিনের মধ্যে কটা করে থাকে
তিনটে করে হাইড্রোজেন বন্ড থাকে, কি থাকে, তিনটে করে হাইড্রোজেন বন্ড থাকে। বাট রেস্ট্রিকশন এনজাইম এই বন্ডগুলোকে কাট করে না, রেস্ট্রিকশন এনজাইম এই বন্ডগুলোকে কাট করে না। কাকে কাট করে? এই বন্ডগুলোকে কাট করে। আমি ব্ল্যাক পেনে দেখাচ্ছি, তার মানে রেস্ট্রিকশন এনজাইম এগুলোকে কাট করবে না। রেস্ট্রিকশন এনজাইম ডু নট কাট হাইড্রোজেন বন্ড, ওরা হাইড্রোজেন বন্ডকে ব্রেক করে না। কাকে কাট করতে পারবে? এই বন্ডগুলোকে, এখানে এখানে কাট করবে, এগুলোতে কাট করতে পারবে। আর এই যে বন্ড, এগুলোকে বলা হয় কি? সুগার ফসফেট বন্ড বলা হয়। কি বলা হয় এগুলোকে? সুগার ফসফেট বন্ড। কি বলা হয় এগুলোকে? সুগার ফসফেট বন্ড। তার মানে প্রথম পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল, রেস্ট্রিকশন এনজাইম কোন বন্ডকে কাটে? সুগার ফসফেট বন্ডকে, নট হাইড্রোজেন বন্ড। আর এই সুগার ফসফেট বন্ডটাকে আমরা কি বলি? ডিএনএ এর কি বলি? ডিএনএ বা আরএনএ এর কি বলি আমরা? ডিএনএ বা আরএনএ কি বলি আমরা? ব্যাক বন্ড বলি। কি বলি আমরা? কে? ব্যাক বন্ড বলি। তাই যদি জিজ্ঞেস করে রেস্ট্রিকশন এনজাইম কোন বন্ডের উপরে কাট করে? সুগার ফসফেটের উপরে, যেটা কি বানায়? ব্যাক বন্ডিং বানায়। যেটা কি বানায়? ব্যাক বন্ডিং বানায়। এবার রেস্ট্রিকশন এনজাইম যে কোনো জায়গায় কাটবে না, একটা পার্টিকুলার সিকোয়েন্সেই কাটবে। রেস্ট্রিকশন এনজাইম যে কোনো জায়গায় কাটবে না, ডিএনএ যে কোনো জায়গায় বসিয়ে দিলা কেটে গেল এরকম না। ধরো আমি তোমাকে বললাম, তুমি কি করলা, এখানে তুমি কোনো এটা তুমি কোনো ধরো না কোনো খাবার রেখেছো, এর উপরে তুমি কাউকে একটা ইঁদুরকে বসালা, ইঁদুর কি করবে? নিজের এখান থেকে যাবে 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 যাবে, যেটা পছন্দ সেখানে বসে খাবে। ঠিক তেমনি রেস্ট্রিকশন এনজাইম কি করবে? তুমি যখনই ডিএনএ এর উপরে ছাড়বা, ও একটা পার্টিকুলার সিকোয়েন্সের উপরে গিয়ে বসবে, যার উপরে কাট করবে। আমি বললাম রেস্ট্রিকশন এনজাইম যেখানে ইচ্ছা সেখানে ডিএনএ কে কাটবে না, ওর একটা পার্টিকুলার সিকোয়েন্স থাকবে। রেস্ট্রিকশন এনজাইম তো অনেকটা গ্রুপ অফ এনজাইম না, এর মধ্যে অনেক টাইপের রেস্ট্রিকশন এনজাইম আছে। তো এই অনেক টাইপের রেস্ট্রিকশন এনজাইমগুলোর মধ্যে কি যে প্রত্যেকটা রেস্ট্রিকশন এনজাইমের একটা ইন্ডিভিজুয়াল নিজস্ব কি থাকবে? ওদের রিকগনাইজেশন সাইট থাকবে। তাহলে আমি এখান থেকে লাইনটা বলতে পারি, রেস্ট্রিকশন এনজাইম কাট ডিএনএ নট ইন এভরিওয়্যার, যেখানে ইচ্ছা সেখানে কাটবে না। তাহলে কোথায় কাটবে? বাট rather it cut DNA at particular sequence, আর এই সিকোয়েন্সটাকে কি বলি আমরা? রিকগনাইজিং সিকোয়েন্স। কি বলি? রিকগনাইজিং সিকোয়েন্স, RECOIGNI, রিকগনাইজিং সিকোয়েন্স। যেমন যদি আমরা বলি একটা এক্সাম্পল দিয়ে, যে যদি আমরা বলি যে ইকো R1, কি বললাম? একটা এনজাইমের নাম হচ্ছে কি? ইকো R1। এটা হচ্ছে একটা রেস্ট্রিকশন এনজাইম। ইকো R1 কি একটা রেস্ট্রিকশন এনজাইম? এই ইকো R1 এই সব যদি একটা রেস্ট্রিকশন এনজাইম, এ সব সময় কাটবে একটা পার্টিকুলার রিকগনাইজেশন সিকোয়েন্স, যেটাকে বলে কি আমরা? GAATTC। তাহলে এবার এটা যদি 5 থেকে 3 হয়, তাহলে উল্টোটা কি হবে? বলো? CTTAAG। স্যার এরকম কেন হলো? এটা তো আপনি বললেন না। এরকম কেন হলো? এটা তো আপনি বললেন না। ভালো করে দেখো, রেস্ট্রিকশন এনজাইম সব সময় ডিএনএ কে কাটবে এমন একটা সিকোয়েন্সে যেখানে কি হবে? প্যালিন্ড্রমিক সিকোয়েন্স হবে। কোথায় কাটবে ডিএনএ কে? প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। কি হবে? প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। হোয়াট ইউ মিন বাই প্যালিন্ড্রমিক সিকোয়েন্স স্যার? ধরো আমি বললাম মালয়ালম, ভালো করে শুনে দিকে। ধরো আমি বললাম মালয়ালম, MALAYALAM, মালয়ালম। এদিক থেকে গেলে কি হচ্ছে? প্রোনাউন্স করতো MALAYALAM। তুমি যদি এই ওয়ার্ডটার পেছন থেকে বা সামনের দিকে আসো তো তবুও দেখো MALAYALAM। তার মানে এদিক থেকে গেলেও যা, এদিক থেকে গেলেও তা। আমি বললাম এদিক থেকে গেলেও MALAYALAM, ওদিক থেকে আসলেও MALAYALAM। তো মালয়ালম। তো এইরকম যখন সিকোয়েন্স থাকবে তখনই কেক কাট করবে রেস্ট্রিকশন এনজাইম। আর এই সিকোয়েন্সটাকে কি বলি আমরা? প্যালিন্ড্রমিক সিকোয়েন্স বলি। যেমন তুমি এখানে দেখো GAATTC, এদিক থেকে আসো GAATTC। তার মানে কি? এই দুটো কি আছে? একে অপরের প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। তাহলে প্যালিন্ড্রমিক সিকোয়েন্সে রেস্ট্রিকশন এনজাইম কাজ করবে। যখনই ইকো R1 একে কি করবে? কাট করতে যাবে, তখন তার জন্য ওই পার্টিকুলার এই সিকোয়েন্সটা দরকার, নাহলে ইকো R1 কাট করবে না। যখন ইকো R1 এই সিকোয়েন্সটা পাবে ডিএনএ এর উপরে, ও কি করবে? ডিএনএ কে এই রকম ভাবে কাট করবে। এই পার্টিকুলার এই জি এর এখানে একটা কাট লাগাবে, আর এই জি এর পরে এখানে কাট লাগাবে। তাহলে এটা দেখতে এরকম হয়ে যাবে না? ভালো করে দেখো, এটা দেখতে এরকম হয়ে যাবে না? এরকম একটা ইন্ট তৈরি হয়ে গেল, এটা কেটে দিল। আর এখান থেকে এরকম একটা ইন্ট তৈরি হয়ে গেল, এটা একটা কেটে দিল। তার মানে এটা কাটার পরে কি রকম দেখতে হবে? উপরে জি, নিচে কি থাকবে? CTTAG।
এ, সিটিটি, সিটিটি এ এ, এটা একটা কাট করে দেওয়ার পরে এটা একটা তৈরি হলো। আর এদিকে কে থাকবে, এ এ টি টি সি, দেখো এ এ টি টি সি, আর নিচে কে ছিল জি জি, এটা একটা পার্ট হয়ে গেল। তার মানে এরকম করে কি করলো, ডিএনএস কে দুটো ভাগে কাট করে দিল। মানে এখানে একটা কাট করেছিল আর এইখানে একটা কাট করেছিল। কে করেছিল, ইকো আর ওয়ান। কে করেছিল, ইকো আর। কেন কাট করলো, কারণ প্যালিন্ড্রমিক সিকোয়েন্স পেয়েছে সেই জন্যই কাট করেছে। আর এইরকম কাট করার পরে এই যে এরকম ইন্ড তৈরি হচ্ছে, দেখো এই যে এরকম ইন্ড তৈরি হচ্ছে, বলছে না খাপে খাপে বসে যাচ্ছে, দেখো এরকম একটা ইন্ড আর এরকম একটা ইন্ড, দুটো কি হচ্ছে, খাপে খাপে বসে যাচ্ছে। এই ইন্ড গুলোকে বলে স্টিকি ইন্ড। কি বলে এগুলোকে, স্টিকি ইন্ড বলে। কি বলে, স্টিকি ইন্ড। তাহলে স্টিকি ইন্ড বানায় কে, ইকো আর ওয়ান বানায়। কে আর বানায়, ইকো আর ওয়ান। যদি আমি আরেকটা হয়, আরেকটা যদি আমি বোঝাই, এস এম এ ওয়ান, কি বলে, এস এম এ ওয়ান, এটাও একটা রেস্ট্রিকশন এনজাইম। এটাও কি একটা রেস্ট্রিকশন এনজাইম। এও যখন কাটবে তখন পার্টিকুলার একটা সিকোয়েন্সে কাটবে। যেমন কি সিকোয়েন্সে কাটে, জি 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 সি সি সি। তাহলে এখানে কি হবে, জি এর কমপ্লিমেন্টারি সি 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 জি জি জি। দেখো এটা একটা প্যালিন্ড্রমিক সিকোয়েন্স, এটাও কি একটা প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা পেলেই সামা এস এম এ ওয়ান একে কাট করবে। এটা একটা রেস্ট্রিকশন এনজাইম। কিন্তু এর কাটটা এরকম কর্নার বা ইন্ডে হবে না, এর কাটটা মাঝ বরাবর করবে, একদম এই মাঝ বরাবর কাট করবে। তাহলে এইরকম ভাবে কাটবে ওই। তাহলে কাটার পরে কিরকম দেখতে হবে, এটা জি জি জি, এদিকে থাকলো কি জি জি জি, এখানে থাকলো কি সি 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 সি, এরকম একটা ইন্ট তৈরি হলো। আর একটা ইন্ট কি রকম হচ্ছে, সি 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 সি, কি বললাম, সি 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 সি, আর জি জি জি, কি হলো, জি জি জি, এরকম একটা ইন্ট। তো দেখো তো এদিকে ভোতা, যাকে আমরা বলি ব্লান্ট, ব্লান্টের মতো ইন্ট হলো না, একে আমরা কি বলবো, ব্লান্ট ইন্ট বলবো। কি বলবো একে আমরা, ব্লান্ট ইন্ড বলবো। কি বললাম আমরা, ব্লান্ট ইন্ড। তার মানে রেস্ট্রিকশন এনজাইম কোথায় কাট করছে এর উপর ডিপেন্ড করে ইন্ড তৈরি হয়। যদি ইন্ডে কাটে তাহলে স্টিকি ইন্ড হবে, যদি মাঝ বরাবর কাটে তখন তাকে আমরা কি বলি, ব্লান্ট ইন্ড বলি। এক্সাম্পল, ইকো আর ওয়ান স্টিকি ইন্ড বানায়, আর স্যামা ওয়ান কি বানায়, ব্লান্ট ইন্ড বানায়। এতটা ক্লিয়ার হয়ে গেছে, কারো ডাউট আছে? আচ্ছা, একটা জিনিস বলে দিই, এটা ছিল বেস সিকুয়েন্স, এটা ছিল কি রিকগনাইজেশন সিকুয়েন্স, যেখানে ও কাট করছিল। বাট এর মধ্যেও একটা পার্টিকুলার জায়গাতেই কাট করছে না, এটাকে রেস্ট্রিকশন সাইট বলে। কি বলে, কে রেস্ট্রিকশন সাইট। তার মানে ইকো আর ওয়ান হোক বা স্যামা ওয়ান হোক, এরা এক একটা কি রেস্ট্রিকশন এনজাইম, যারা এক একটা পার্টিকুলার বেস সিকোয়েন্সেই কাটছে। এরা এক একটা পার্টিকুলার বেস সিকোয়েন্সেই কাটছে, কিন্তু সেই বেস সিকোয়েন্সেরও একটা পার্টিকুলার জায়গায় এরা কাটটা লাগাচ্ছে। সেই বেস সিকোয়েন্সেরও একটা পার্টিকুলার জায়গায় এরা এই কাটটা করছে। সেই পার্টিকুলার জায়গাটাকে আমরা কি বলবো, রেস্ট্রিকশন সাইট বলবো। কি বলবো আমরা, কে রেস্ট্রিকশন সাইট বলবো। এতটা ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট দেখো, এক সেকেন্ড দাও, রাফ করে দিই আমি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবা, কোনো ডাউট থাকলে কমেন্ট করবা, আমি ইচ অ্যান্ড এভরি কমেন্টে রিপ্লাই করে দেবো তোমাদের। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এগুলো বললাম। নেক্সট দেখো, যদি আমরা এর ফাংশনের কথা বলি, যদি আমরা এর ফাংশন, আচ্ছা একটা তার আগে বলে দিই নোমেনক্লেচার। কাকে বলি, নোমেনক্লেচার। কি বলে দিই, নোমেনক্লেচার। হোয়াট ইউ মিন বাই নোমেনক্লেচার, নাম কি করে করা হয়। ধর আমি বললাম ইকো, কি বললাম, ইকো আর ওয়ান। কি বললাম, ইকো আর ওয়ান একটা রেস্ট্রিকশন এনজাইম। এই ইকো আর ওয়ান এর মধ্যে যেটা ই আছে, যেটা প্রথম ক্যাপিটাল ওয়ার্ড, তাকে বলে জেনাস নেম। মানে কোন জেনাস থেকে এই এনজাইমটা তৈরি হয়েছে, তাহলে কি বলবো আমি, জেনাস নেম। কি বলবো আমি, একে জেনাস নেম। সেকেন্ড যে সি ও দুটো স্মল, এটাকে বলে স্পিসিস নেম। কি বলে, কে স্পিসিস নেম। কি বলে, কে স্পিসিস নেম, ঠিক। আর এই যে ক্যাপিটাল দুটো, প্রথমে ক্যাপিটালটা জেনাস নেম, সেকেন্ডের দুটো স্মলটা স্পেসিস নেম, তারপরে ক্যাপিটাল ওয়ার্ডটাকে আমরা বলি কি, স্ট্রেন। কি বলি, কোন স্ট্রেনে একে পাওয়া গেছে, স্ট্রেন। ব্যাকটেরিয়ার অনেকগুলো স্ট্রেন থাকে, তোমরা জানো কালচার মিডিয়াম অনেকগুলো স্ট্রেন থাকে, তো কোন স্ট্রেনে একে পাওয়া গেছে। আর লাস্টের যেটা আছে দেখো, রোমান হরফে 1 লেখা আছে, একে বলে কি, অর্ডার অফ ডিসকভারি বা অর্ডার অফ আইসোলেশন। অর্ডার অফ ডিসকভারি লিখে দিলাম। কি বলে, কে অর্ডার অফ ডিসকভারি। তাহলে মনে রাখবা যে ই প্রথম ওয়ার্ডটা জেনাস নেম, সিও মানে হচ্ছে কি স্পেসিস নেম, আর মানে হচ্ছে কি স্ট্রেন। যেমন ইকো আর এর স্ট্রেন কি হয়, ইকো আর ওয়ান এর স্ট্রেন কি হয়, RY13 স্ট্রেনের নেম হয়, এটা স্ট্রেনের নেম। তো শুধু এটা চাইলে মনে রাখবা, নাহলে ছেড়ে দেবা।
বাট আমি শুধু বলে দিলাম যে ইকো আরওয়ানের জন্য স্ট্রেন যেটা ইউজ করা ছিল সেটা কি ছিল RY13 ছিল। তো ই ফর জেনাস নেম, সিও ফর স্পেসিস নেম, আর ফর কি বললাম স্ট্রেন, আর লাস্টের যেটা রোমান হরফে থাকছে যে যেমন এখানে 1 আছে, একে কি বলি আমরা অর্ডার অফ ডিসকাভারি বলি। কি বলি আমরা একে অর্ডার অফ ডিসকাভারি বলি। তোমাদের মোটামুটি একটা আইডিয়া তৈরি হয়ে গেছে রেস্ট্রিকশন এনজাইম নিয়ে। আমি এইবার একটা লাস্ট এক্সাম্পল দিয়ে জিনিসটাকে কনসলিডেট করে শেষ করছি। ভালো করে দেখো জিনিসটাকে। ধরো তোমাদের এনসিটিতে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ধরো তোমাদের এনসিটিতে একটা দেখো তোমরা ডায়াগ্রাম দেওয়া আছে, সেই ডায়াগ্রামটাকে আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো ধরো নাও এটা ছিল কোনো কি বললাম, এটা ছিল কোনো ফরেন ডিএনএ। এটা কি ছিল ধরো ভেক্টরের ডিএনএ, এটা ছিল কোনো ভেক্টরের ডিএনএ। এখানে ছিল GAATTC, তাহলে এখানে কি থাকবে CTTAAG, ঠিক? এটা হচ্ছে কি ভেক্টরের ডিএনএ। এখানে হলো কোনো ফরেন ডিএনএ যেটা তোমার ইন্টারেস্ট, ফরেন ডিএনএ যাকে তুমি কি বলো GOI বলো, জিন অফ ইন্টারেস্ট বলো, ঠিক? এখানে বানাও এরকম, ঠিক? এখানে কে থাকবে, এখানে ধরো না কে থাকবে, এখানেও সে একই জিনিসটা থাকবে। ধরো আমি বললাম GAATTC, কি TTC, তাহলে এখানে কে থাকবে CTTAAG। তুমি ভালো করে দেখো, এটা একটা ব্যাকটেরিয়া ভেক্টরের ডিএনএ, এটা একটা ভেক্টরের ডিএনএ, এটা একটা জিন অফ ইন্টারেস্ট যেটাকে আমি যুক্ত করতে চাইছি। আমি কি করব, দুটো জায়গাতেই একই রেস্ট্রিকশন এনজাইম ইউজ করব, যাকে আমি বলবো ইকো R1। ও কি করবে ইকো, আচ্ছা দুটোকে ইকো R1 দিয়ে কেন করব, কারণ যদি আমি একটাকে ইকো, এই যেমন ইকো R1 দিয়ে করলে কাটটা করবে কোথায়, এখানে কাট করবে আর এইখানে কাট করবে, তাহলে একটা এরকম তৈরি হবে না, দেখো তো একটা এরকম তৈরি হবে না, আর একটা এরকম তৈরি হবে, তাহলে স্টিকি ইন তৈরি হচ্ছে। আচ্ছা যদি এখানেও আমি ইকো R1 না করে অন্য কিছু ইউজ করি, তাহলে ওরা মিডিলে কাটতে পারে। তাহলে মিডিলে কাটলে কি হবে, ওরা কি ইজিলি জয়েন্ট হবে? ইজিলি তো জয়েন্ট হবে না। সেই জন্য আমাকে কি করতে হয়, সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়েই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি করতে হয়। ওই জন্য আমাকে যেটা দিয়ে আমি ভেক্টরের জিনোমকে কাটবো, সেটা দিয়ে আমি ফরেন জিনোমকেও কাটবো, তাহলে ইকো আর দিয়ে এখানেও কাটলাম, তাহলে এখানেও কি হবে, একটা স্টিকি ইন তৈরি হচ্ছে। এখানেও কি হচ্ছে বলো, একটা স্টিকি ইন তৈরি হচ্ছে। আচ্ছা এইবার তুমি দেখো, এইবার তুমি কি করবা, তাহলে এখানে কি রকম তুমি দেখতে পাচ্ছ, এরপরে তুমি স্ট্রাকচারটা এখানে কি রকম দেখতে পারবা। ধরো এরকম কি দেখতে পাচ্ছ, উপরে জি, নিচে কে আছে, CTTAA, এটা ছিল, এটা ধরো না এখানে উপরে ছিল, কি ছিল, এটা উপরে ছিল এখানে। আচ্ছা এবার চলো এটার কথা বলি আমরা। ধরো আমি বললাম এটা এরকম, ঠিক? এটা ধরেন এরকম আছে, এর উপরে কে ছিল, দেখো AATTC আর নিচে জি, কে ছিল AATTC, আর নিচে কি বললাম জি। তাহলে এটা ছিল এরকম, তো এরকম। তাহলে এই যে এই দুটো ইন্ট, এটাকে আমি কি বলবো, স্টিকি ইন্ট বলবো না, আজকে বলেছি আমি কি বলবো, স্টিকি ইন্ট। এইবার এই দুটো স্টিকি ইন্ট ডিএনএ লাইগেজ বলে একটা এনজাইম হয়, কি হয় ডিএনএ লাইগেজ, যার মাধ্যমে কি হবে একদম খাপে খাপে বসে যাবে। প্রথমে এদের মধ্যে কি তৈরি হবে, হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে যাবে, তারপর এদের মধ্যে লেটার অন টাইমে কি হবে, সুগার ফসফেট বন্ডও তৈরি হবে। তার মানে স্টিকি ইনগুলো কি হয়, যখন জয়েন করবে, যখন ডিএনএ গুলোকে কাটার পরে জয়েন করবে, তখন ইজিলি জয়েন হয়ে যাবে। প্রথমে ওদের মধ্যে কি হয়, যদি স্টিকি ইন্ড হয় তাহলে প্রথমে হাইড্রোজেন বন্ড হবে, পরে ফসফেট বন্ড তৈরি হবে। মানে হাইড্রোজেন, ওরা দেখো প্রথম কথাটা, একটা গ্যাপ আছে, এটা কি হবে, গ্যাপের মধ্যে গিয়ে সেট হয়ে যাবে। যখনই গ্যাপের মধ্যে সেট হবে, তখন এদের মাঝখানে কি কি তৈরি হবে, হাইড্রোজেন বন্ড তৈরি হবে, পরে এদের মাঝখানে কি হবে, ফসফোডাইস্টার বন্ড, যাকে আমরা সুগার ফসফেট বন্ড বলি, সেটা তৈরি হয়ে যাবে। তাহলে স্টিকি বন্ড হলে অ্যারেঞ্জমেন্টে ইজি হচ্ছে। তোমাদের এই ছিল রেস্ট্রিকশন এনজাইম। যতগুলো, যদি কোনো ডাউট থাকে কমেন্টে অবশ্যই জানাবা। একটা ছোট্ট কথা বলে দিই, রেস্ট্রিকশন এনজাইম টু টাইপস অফ হয়, একটা টাইপ 1, একটা টাইপ 2। একটা টাইপ 1, একটা টাইপ 2। আমাদের সিলেবাসে টাইপ 2 রেস্ট্রিকশন এনজাইম আছে। টাইপ 1 কোনটা হয়, ধরো আমি বললাম কোন রেস্ট্রিকশন এনজাইম আছে, তার রিকগনাইজেশন সাইট বা রেস্ট্রিকশন সাইট হচ্ছে এটা, বাট ও কাট করছে এখানে, মানে যেখানে ওর রিকগনাইজেশন সাইট, যেখানে ওর কাট করার কথা, যেটা ওর বেস, ও বেসের মধ্যে কাজ করছে না, বেসের হয় সামনে তাহলে বেসের পেছনে কাট করছে, তখন তাকে বলবো টাইপ 1 রেস্ট্রিকশন এনজাইম। বাট টাইপ 2 কোনটা, যেমন এগুলো, যেটা রিকগনাইজেশন বেস ওর মাঝখানে কাট করছে, মানে অ্যাকচুয়ালি বেসের মাঝখানে কাট করছে, হয় মিডিলে নালে শেষে, মানে বেসের মধ্যেই কাজ করছে, কাট উইথিন দ্য বেস, ও যেটা বেস আছে তার মধ্যে কাট করে, তখন তাকে আমরা কি বলবো টাইপ 2।
যতগুলো আছে আমাদের সবগুলোই টাইপ 2 রেস্ট্রিকশন এনজাইম। ঠিক আছে, এই ছিল তোমাদের রেস্ট্রিকশন এনজাইম। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবা, আমি ইচ অ্যান্ড এভরি কমেন্টে রিপ্লাই করে দেবো, কারণ চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, টপিক খুব ইম্পর্টেন্ট। যদি ডাউট থাকে, যদি ফ্রি অফ কস্টে লড়াই করে বসে নিজের সিটটা কনফার্ম করতে চাও, তাহলে চ্যানেলের সাথে যুক্ত থাকো। ফ্রি অফ কস্টে বায়োলজিতে আমি 360 আউট অফ 360 পড়াবো ফ্রি অফ কস্টে। যারা বোর্ডে অ্যাপিয়ার করছো তাদেরকে অ্যাসিওর করছি 95+ স্কোর আসবে যদি তোমরা এই চ্যানেল থেকে প্রপারলি পড়ো, যা বলছি সেগুলোকে নোট ডাউন করো। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, থ্যাংক ইউ সো মাচ, বাই।